আচ্ছা কল্পনা করুন তো, একজন সাইকো কিলার যে তার খুনগুলোকে লুকানোর চেষ্টা করে, একই সাথে সে আবার সেগুলো লাইভ স্ট্রিমিং করে। কিন্তু যখন তাকে একজন এফবিআই এজেন্ট পাকড়াও করার চেষ্টা চালায়, তখন সেই সাইকো তাকেই আবার শিকারে পরিণত করে। এটা কিভাবে সম্ভব? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্টোরি ফাইল। আমরা আজকে দেখতে চলেছি টানটান উত্তেজনকর একটা সাইকো মার্ডার মিস্ট্রি মুভির গল্প। মুভিটার নাম হচ্ছে আনট্রেসেবল, মানে যাকে পাকড়াও করা যায় না। তো বুঝতেই পারছেন গল্পটা কতটা জম্পেশ হতে চলেছে। মুভির কাহিনীটা শুরু হয় জেনিফার বার্স নামে এক এফবিআই এজেন্টকে দেখানোর মাধ্যমে। জেনিফার আমেরিকার পোর্টল্যান্ডে তার মা এবং মেয়ের সাথে বসবাস করে। জেনিফার এফবিআই সাইবার ক্রাইম বিভাগে কাজ করেন। তার মূল দায়িত্বটা হচ্ছে ইন্টারনেটে সকল ইলিগ্যাল অ্যাক্টিভিটিকে নিয়ন্ত্রণ করা এবং সেগুলোকে বন্ধ করা। একদিন রাতে জেনিফার যখন তার কাজে ব্যস্ত, তখন তার কম্পিউটার স্ক্রিনে একটা নোটিশ আসে, যেখানে কিল উইথ মি নামে একটা ওয়েবসাইটের কথা বলা হয়েছিল। জেনিফার বিষয়টাকে খেয়াল করে একটু অবাকই হয়। অনেকটা কৌতূহলবশত সে যখন সাইটটা ওপেন করে, তখন সেখানে একটা লাইভ স্ট্রিমিং দেখতে পায় সে। জেনিফার স্ক্রিনে একটা খাঁচার মধ্যে একটা বিড়ালকে বন্দি অবস্থায় দেখে। এর কিছুক্ষণ পর মনিটরের পর্দায় একজন লোক উপস্থিত হয়। দেখা যায় লোকটা সেই খাঁচা থেকে কিছুটা দূরত্বে একটা পাত্রে একটা বোতল থেকে কিছুটা দুধ ঢেলে দিচ্ছে। স্বাভাবিকভাবেই তার এই কর্মকাণ্ডে বোঝা যাচ্ছিল লোকটা বিড়ালের খাবারের ব্যবস্থা করছে। এরপর সেই লোকটা বিড়ালের খাঁচার দরজাটা খুলে দিলে বন্দি থাকা বিড়ালটা বেরিয়ে এসে সেই পাত্রে রাখা দুধটা খেতে শুরু করে। বিড়ালটা যার উপরে দাঁড়িয়ে দুধের পাত্রে মুখ দিয়েছিল, সেটাতে চটচটে এক ধরনের আঠা লাগানো ছিল। এই লোকটাই এই আঠাটা লাগিয়ে দিয়েছিল। ফলে দেখা যায় বিড়ালটা সেখানে আটকে যায়। এরপর লোকটা বিড়ালটাকে আরও টর্চারের জন্য তার ঠিক চোখের সামনে একটা প্রচণ্ড পাওয়ারের হ্যালোজেন বাল্ব জ্বালিয়ে দেয়। স্বাভাবিকভাবেই পুরো বিষয়টাতে বিড়ালটা প্রচণ্ড কষ্ট পায় এবং লোকটা এই কষ্টদায়ক দৃশ্যটা লাইভ টেলিকাস্ট করছিল। যেহেতু এটা লাইভ সম্প্রচার হচ্ছিল, তাই জেনিফারের মতো অনেকেই ভিডিওটা দেখছিল। কিন্তু হঠাৎ করেই লাইভটা শেষ হয়ে যায়। পুরো বিষয়টা দেখে জেনিফার এবার খুব একটা গুরুত্ব দেয় না। সেভাবে এটা কোনো খামখেয়ালি মানুষের খামখেয়ালি পানা ছাড়া কিছুই নয়। তবে বিষয়টাকে গুরুত্ব না দিলেও তার মাথায় কিন্তু দৃশ্যটা রয়ে গিয়েছিল। কিন্তু একই সাথে সে স্বাভাবিকভাবে একে ভুয়া বলেই মনে করেছিল। পরের দিন সকালে জেনিফার তার ডিউটি শেষ করে বাসায় ফিরে আসে। জেনিফারের পারিবারিক জীবন খুবই সাধারণ গোছের ছিল। এক মেয়ে এবং মাকে নিয়ে তার সুন্দর সুখের সংসার। বাসায় পৌঁছে জেনিফার তার মেয়েকে স্কুলের জন্য রেডি করে তাকে বাস স্টপে ছেড়ে দিয়ে আবার বাসায় চলে আসে। এরপর নিজেকে ফ্রেশ করে যখন জেনিফার ঘুমাতে যাবে, তখন তার নিজের বিড়ালটা তার কাছে আসলে হঠাৎ তার গত রাতের সেই লাইভ স্ট্রিমিংয়ের কথা মনে পড়ে। ফলে সে আবার সেই সাইটটা ওপেন করে। কিন্তু সে এবার দেখতে পায় ক্যামেরাটা তখনও চালু আছে এবং সেই বিড়ালটা মারা গিয়েছে। বিষয়টা দেখে জেনিফারের খুব খারাপ লাগে। তাই পরের দিন সে তার কলিগদের সাথে এই সাইটটা নিয়ে আলাপ করে। তার কথা সূত্র ধরে সাইবার ক্রাইম ইউনিট ব্লক করার চেষ্টা শুরু করে। কিন্তু দেখা যায় তারা এবার অদ্ভুত একটা বিষয় লক্ষ্য করেছে। যে বান্দা এই সাইটটা বানিয়েছে সে তাদের থেকে কয়েক কদম এগিয়ে আছে। কারণ এফবিআই টেকনিশিয়ানরা দেখতে পায় যদি কেউ এই সাইটটা বন্ধ করার চেষ্টা করে, তবে অটোমেটিক্যালি একই ধরনের আর একটা ডুপ্লিকেট সাইট তৈরি হয়ে যাবে। বাংলায় বলতে গেলে এই সাইটটাকে ব্লক করা প্রায় অসম্ভব। তো এরপর জেনিফার যখন সাইটের আইপিটা চেক করতে শুরু করেছে, তখন সে আরও অবাক হয়ে যায়। জেনিফার লক্ষ্য করে এই সাইটের ঠিকানা বিভিন্ন দেশ থেকে বাউন্স হচ্ছে। কখনো ফ্রান্স, কখনো আমেরিকা, কখনো ইন্ডিয়া, কখনো জার্মানি, আবার কখনো রাশিয়া থেকে এই সাইটটা অপারেট করা হচ্ছে। তাই এফবিআইয়ের কাছে বিষয়টা খুবই অবাক লাগে এবং তারা ঠিক বুঝে উঠতে পারে না কোন দেশ থেকে এই সাইটটা পরিচালিত হচ্ছে। এই পুরো বিষয়টা দেখে জেনিফারের বস বলে, আরে বাদ দাও তো এসব, এর থেকে আমাদের হাতে আরও অনেক ইম্পর্টেন্ট কেস আছে, আমাদের সেগুলোর প্রতি গুরুত্ব দেওয়া উচিত। তো এর পরের দৃশ্যে আমরা মিলার নামে এক মাঝবয়সী পুরুষকে দেখতে পাই। সে মূলত একটা হকি ম্যাচের টিকিট কাটতে এসেছিল, কিন্তু হঠাৎ তার উপরে হামলা হয় এবং এক অজ্ঞাত লোক তাকে কিডন্যাপ করে একটা গাড়িতে তুলে নেয়। তারপর মিলারকে একটা বেসমেন্টে নিয়ে আসা হয় এবং তার হাত পা টাইট করে বেঁধে দেওয়া হয়। পরের দিন যখন জেনিফার সাইটটা চেক করতে শুরু করে, তখন সে সেই বিড়ালটার জায়গায় একজন লোককে হাত পা অবস্থায় দেখতে পায়।
আর এই লোকটাই ছিল সেই মিলার, যাকে গত রাতে কিডন্যাপ করা হয়েছিল। বিষয়টা খেয়াল করে প্রচণ্ড অবাক হওয়ার পাশাপাশি জেনিফার এবার কিছুটা আতঙ্কিত বোধ করতেও শুরু করে। বিড়ালের মতো এবার তার আর এই বিষয়টাকে গুরুত্বহীন বলে মনে হয় না। ফলে সে তার টিমমেটদের ডেকে নিয়ে এসে এই পুরো বিষয়টা দেখায়। এরপর সে তার টিমকে জানায় এই লোকটিকে কোয়েগুলেন্ট নামে এক প্রকার ড্রাগ দেওয়া হয়েছে। এটা সাধারণত এমন একটা ওষুধ, যদি সেটা মানবদেহে বেশি মাত্রায় প্রয়োগ করা হয় তবে সেটা রক্তকে পাতলা করে ফেলে এবং রক্ত জমাট বাঁধার মতো অবস্থা তৈরি করে। ফলে স্বাভাবিকভাবেই একসময় ভিকটিমের মৃত্যু নিশ্চিত। যে লোকটা এই সাইটটা অপারেট করছে সে এই ওষুধটা মিলারের দেহে এমনভাবে প্রয়োগ করেছে যাতে এই সাইটে ভিউয়ারের সংখ্যা বাড়ার সাথে সাথেই লোকটার দেহে ওষুধের ডোজের মাত্রাও বাড়তে থাকবে। বিড়ালের সেই লাইভ স্ট্রিংয়ের পর থেকে এই সাইটের র্যাঙ্কিংটাও বাড়ছিল এবং সাইটে ভিজিটরের সংখ্যাও বাড়ছিল হু হু করে। তাই প্রচণ্ড জনপ্রিয়তার কারণে এই লাইভ স্ট্রিংয়ে দর্শকের সংখ্যা মুহূর্তের মধ্যেই বিপুল পরিমাণে বাড়তে শুরু করে। ফলে একসময় মিলারের দেহে কোয়েগুলেন্টের ডোজ ওভারডোজ হয়ে যায়। ফলে স্বাভাবিকভাবে মারা যায় হতভাগ্য লোকটা। মিলারের মৃত্যুর পর স্ক্রিনে একটা নোটিফিকেশন ভেসে আসে, যেটাতে লেখা ছিল আপনাদের সকলকে সাপোর্টের জন্য ধন্যবাদ, কিন্তু এখনও আপনাদের অনেক কিছু দেখানোর বাকি আছে। পুরো বিষয়গুলো দেখার পর জেনিফার এবং তার এফবিআই টিম ঠিক বুঝতে পারছিল না এখন তাদের কি করা উচিত। তো এরপরের দৃশ্যে আমাদের উইলিয়াম নামে আরও একজন লোককে দেখানো হয়। উইলিয়াম ছিলেন এক টিভি রিপোর্টার। সেদিন সে একটা ছেলের সাথে দেখা করতে এসেছিল তার বাড়িতে। এই ছেলেটির অ্যান্টিক জিনিসের সংগ্রহের শখ ছিল। সেই মূলত উইলিয়ামকে মেইল করেছিল তার প্রাচীন জিনিসপত্রের বিশাল কালেকশনগুলোকে দেখার জন্য, এবং সে এর কিছুটা বিক্রি করবে। আর মূলত সেই লোভেই উইলিয়াম তার সঙ্গে দেখা করতে এসেছে। যেহেতু উইলিয়ামের অ্যান্টিকের প্রতি আগ্রহ ছিল তাই সে এই বিষয়টাকে আর ইগনোর করতে পারেনি। তো উইলিয়াম সেই বাড়িটার ভেতরে ঢোকার পর ছেলেটা তাকে বলে এই মূল্যবান জিনিসগুলো তার বেসমেন্টে সে রেখেছে। এরপর যখন উইলিয়াম সেই বেসমেন্টের দরজার কাছে এসে পৌঁছায় তখন ছেলেটা তাকে পেছন থেকে ইলেকট্রিকের শক দিয়ে বেহুশ করে ফেলে। এরপর উইলিয়ামের জ্ঞান ফিরলে দেখা যায় তাকে বেসমেন্টের একটা জায়গায় এনে বেঁধে রাখা হয়েছে এবং সে যাতে চিৎকার করতে না পারে সেজন্য তার মুখে একটা কাপড় দিয়েও বেঁধে দেওয়া হয়েছে। উইলিয়াম যখন এই অবস্থায় কষ্ট পাচ্ছে তখন সেই ছেলেটা উইলিয়ামের পায়ের কাছে একটা পাত্রে গোলানো সিমেন্ট ঢালতে শুরু করে। তার লক্ষ্য হচ্ছে যাতে লোকটার পা সেই সিমেন্টে আটকে যায় এবং সে যাতে নাড়াচাড়া করতে না পারে। অন্যদিকে দেখা যায় জেনিফারের মেয়ের জন্মদিনের পার্টির অনুষ্ঠান শুরু হয়েছে। এদিন তার বাসায় তার কলিগরাও এসেছিল, আর এর মধ্যেই সেই সাইট থেকে শুরু হয় আর একটা লাইভ স্ট্রিমিং। এই বিষয়টার খবর যখন জেনিফারের কাছে বলা হয় তখন জেনিফার মেয়ের জন্মদিনের পার্টির অনুষ্ঠান বাদ দিয়েই সে তার অফিসে চলে আসে। লাইভ শুরু হলে দেখা যায় একটা লোককে সিমেন্টের ব্লকের সাথে গেঁথে দেওয়া হয়েছে। তার দেহের প্রায় অর্ধেক অংশটা জমাট বাঁধা সিমেন্টের মধ্যে গেঁথে আছে। বুঝতেই পারছেন এটা হচ্ছে সেই উইলিয়াম যাকে আমরা একটু আগে বেহুশ হতে দেখেছিলাম, এবং কে এই লাইভটা প্রচার করছে সেটাও এখন আপনাদের অজানা নয়। কিন্তু এই সাইকোটা আসলে এর মাধ্যমে কি বার্তা দিতে চাইছিল সেটাই হচ্ছে এই মুভির মূল বিষয়বস্তু। যা হোক, এরপরে দেখা যায় উইলিয়ামের চারপাশে খুব পাওয়ারফুল বেশ কিছু বাল্ব জ্বেলে দেওয়া হয়েছে এবং আরও কিছু বাল্ব জ্বলার অপেক্ষায় আছে। বিষয়টাকে সাইকোটা এমনভাবে প্রোগ্রাম করেছে যে এই লাইভে দর্শকের সংখ্যা যত বাড়তে থাকবে ঠিক সেই সাথে পাল্লা দিয়ে বাল্বগুলো জ্বলে উঠতে শুরু করবে, এবং এভাবে চলতে চলতে একসময় পরিস্থিতিটা এমন অবস্থায় গিয়ে দাঁড়াবে যখন সব বাল্ব জ্বলে উঠবে এবং প্রচণ্ড তাপমাত্রায় উইলিয়ামের মৃত্যু ঘটবে। এই পুরো বিষয়টা দেখার পরে এবার জেনিফারের মতো তার সহকর্মীরাও উদ্বিগ্ন হয়ে ওঠে। তার বস তাকে বলে এই বিষয়টাকে এখনই জনসাধারণের সামনে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো দরকার, যাতে লোকেরা এই ওয়েবসাইটটা ভিজিট করা থেকে বিরত থাকে। কিন্তু জেনিফার একটা ভয় পাচ্ছিল। সে ভাবছিল প্রেস কনফারেন্স করা হলে সাইটটা ডাউন হওয়ার পরিবর্তে আবার না পপুলার হয়ে যায়। কিন্তু যাই হোক না কেন, শেষ পর্যন্ত জেনিফারের আশঙ্কাটাই সত্যি হয়। যখন প্রেস কনফারেন্স করা হয় তখন মানুষের মধ্যে উল্টো এই সাইটের প্রতি আগ্রহ বেড়ে যায়। বাইরে আজব এই দুনিয়া, যখন কোনো মানুষের নিজের উপরে আঘাত না আসে আসলে ততক্ষণ সে বুঝতে পারে না সে কি বিপদের মধ্যে আছে। তো সেই মোতাবেক সাইটটাতে ট্রাফিকের সংখ্যা হু হু করে বাড়তে শুরু করে এবং উইলিয়াম সবার চোখের সামনে পড়ে যেতে থাকে
কিন্তু এ সময় এফবিআই টিমটা বিশেষ একটা কিছু লক্ষ্য করে। এমনিতে কোনো আওয়াজ আসছিল না ভিডিও থেকে, কিন্তু পড়তে থাকা উইলিয়াম তার ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলতে চাইছিল। জেনিফারের টিমটা উইলিয়ামের কথাগুলোকে বুঝতে পারে। আসলে উইলিয়াম বলতে চাইছিল সেই ঠিকানার কথাটা যেখানে সেই অ্যান্টিক বিক্রেতা ছেলেটা থাকতো, মানে যার ডাকে সে সেখানে গিয়েছিল। আর সেই অ্যাড্রেসটা সে এভাবে এফবিআইকে বলছিল 8808 নিউ ব্রেডি। তো ঠিকানাটা পাওয়ার সাথে সাথেই এফবিআইয়ের একটা টিম সেই ঠিকানায় গিয়ে হাজির হয়, কিন্তু সেখানে গিয়ে না পাওয়া যায় উইলিয়ামকে আর না পাওয়া যায় সেই সাইকোটাকে। তবে টিমটা সেখানে একটা টেবিলে একটা ল্যাপটপ ওপেন অবস্থায় দেখতে পায়, যেখানে এফবিআই প্রধানের সাইটটা ভিজিট না করার ভিডিওটা সম্প্রচার হচ্ছিল। এতে এফবিআই টিম বুঝতে পারে সেই সাইকোটা কিছুক্ষণ আগেই হয়তো এখানে ছিল। এরপর বিস্তারিত ইনভেস্টিগেশনে জানা যায় খুনি যে বাড়িটি ব্যবহার করেছিল সেটা এক ব্যবসায়ীর বাড়ি, যে দক্ষিণ কোরিয়ায় থাকে। আর এর অর্থ হচ্ছে এফবিআই টিম সেই বাড়ি থেকে কোনো প্রকার সূত্রই পায়নি খুনিটিকে ধরার জন্য, কিন্তু তারা একটা ল্যাপটপ পেয়েছিল যেটা খুনি ব্যবহার করছিল। টিমটা তদন্তের স্বার্থে সেই ল্যাপটপটা তাদের সাথে নিয়ে যায় এবং তারা আশা করে এই ল্যাপটপের মাধ্যমে তারা খুনিটাকে ধরতে পারবে। জেনিফারের এক সহকর্মী ছিল যার নাম ছিল গ্রিফিন। তো সে তাকে বলে এই ল্যাপটপটা কিলবার্ন নামে এক লোক ব্যবহার করত, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই কিলবার্ন এখন মৃত। তবে কিলবার্ন জীবিত থাকা অবস্থায় 5টি আলাদা আলাদা ওয়েবসাইটে খুবই ডিস্টার্বিং কিছু ভিডিও আপলোড করেছিল, যেগুলোর মধ্যে আত্মহত্যা, মার্ডার, দুর্ঘটনা এবং আরও অনেক কিছু ভিডিও ছিল। এরপরে তদন্তে এফবিআই টিম আরও একটা বিষয় খুঁজে পায়, সেটা হচ্ছে প্রথম লাইভ স্ট্রিমিংটা এই ল্যাপটপ দিয়েই করা হয়েছিল। তো এরপরের দিন জেনিফার তার বাড়িতে যখন গোসল করছে তখন তার মেয়ে দেখতে পায় তার মায়ের কম্পিউটারটা নিজে নিজেই চালু হয়ে গিয়েছে এবং সেখানে তাদের বাড়িটাকে দেখাচ্ছে। বিষয়টা এমন ছিল যেন কেউ তার কম্পিউটারটা হ্যাক করেছে। আরও অবাক করা বিষয় হচ্ছে সেই কিল উইথ মি সাইট থেকেই এই দৃশ্যটা প্রচার করা হচ্ছিল। এটা দেখে জেনিফারের মেয়ে তার মাকে এবার ডাক দেয়, কিন্তু স্নানরত অবস্থায় জেনিফার বিষয়টাকে খুব একটা গ্রাহ্য করে না। কিন্তু এরপর যখন সে গোসল ছেড়ে বাইরে বের হয়ে আসে তখন তার এক সহকর্মী গ্রিফিন তাকে কল করে এই বিষয়টা জানায়। সে তাকে বলে এটার কথা। গ্রিফিনের কথা শুনে জেনিফার তার কম্পিউটার স্ক্রিনে তার বাড়িটাকে এবার দেখতে পায় এবং সে খেয়াল করে তার মেয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে আর এই পুরো ঘটনাটা লাইভ সম্প্রচার হচ্ছে। এই বিষয়টা দেখে জেনিফার তার পিস্তলটা নিয়ে বাইরে বেরিয়ে আসে এবং তার বাড়ির বাইরে একটা গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখে সে, এবং সেই গাড়ির উপরে থাকা একটা ক্যামেরা দিয়েই এই লাইভটা সম্প্রচার করা হচ্ছিল। জেনিফার তার মেয়েকে এরপর ভেতরে পাঠিয়ে দিয়ে সেই গাড়ির কাছে চলে আসে এবং সেই ক্যামেরাটাকে ভেঙে ফেলে সে। এর কিছুক্ষণের মধ্যেই জেনিফারের বাড়ির সামনে স্থানীয় পুলিশদের একটা টিম এসে পৌঁছায়। এরপর তারা যখন সেই গাড়ির ডিগিটা খুলে তখন ভয়ানক একটা কিছু দেখতে পায়। তার মধ্যে জেনিফার লক্ষ্য করে উইলিয়ামের লাশটাকে গাড়ির ডিগিতে রেখে দেওয়া হয়েছে, আর অবশ্যই এটা করেছে সেই সাইকো। তবে এখানে একটা প্রশ্ন হচ্ছে, জেনিফারের কম্পিউটারটা হ্যাক কিভাবে হয়েছিল? এই উত্তরটা জানার জন্য আমাদের জেনিফারের মেয়ের বার্থডে পার্টির দিনে ফেরত যেতে হবে। সেদিন জেনিফারের মেয়ে একটা কম্পিউটার গেম খেলছিল, আর সেই গেমটাতে ছিল একটা ভাইরাস। যখন মেয়েটা গেমসটা ইনস্টল করে ঠিক তখনই সেই ভাইরাসটাও ইনস্টল হয়ে যায় এবং কম্পিউটারে থাকা জেনিফারের সকল তথ্য কিলারের কাছে চলে আসে। তো জেনিফার যখন এসব বিষয়গুলো ভাবছে ঠিক তখন তার সহকর্মী গ্রিফিনের একটা কল আসে তার কাছে। গ্রিফিন তাকে বলে এই মামলার কিছু গুরুত্বপূর্ণ তথ্য তার কাছে রয়েছে। একই সাথে সে এটাও বলে তুমি জলদি অফিসে আসো, আমি তোমাকে সেখানেই সব বলবো। জেনিফারের কথা শেষ করে গ্রিফিন যখন ফোনটা কেটেছে ঠিক তখন তার ফোনে আরেকটা নাম্বার থেকে কল আসে। দেখা যায় এবার একটা মেয়ে কল করেছে গ্রিফিনকে। গ্রিফিন মাঝে মধ্যে কিছু মেয়েদের সাথে কথা বলতো, এই মেয়েটাও ছিল তাদের একজন। মেয়েটা গ্রিফিনকে বলে তুমি আমার সাথে এখনই দেখা করো, আমরা একত্রে কিছুটা সময় কাটাতে চাই। মেয়েটার কথা শুনে গ্রিফিন তার কথায় রাজি হয় এবং এরপরে সে তার গাড়িতে উঠে বসে। এরপরের দৃশ্যে দেখা যায় গ্রিফিনকে সেই কিলার ধরে নিয়ে এসেছে এবং তাকে জিম্মি করেছে। আসলে সেই কিলার গ্রিফিনের গার্লফ্রেন্ডের ফোন নাম্বারটা জোগাড় করে একটা সফটওয়্যারের মাধ্যমে তার কণ্ঠটা নকল করে গ্রিফিনকে ফোন করেছিল, আর এভাবেই গ্রিফিন কিলারের জালে ধরা পড়ে। তো সেই কিলার গ্রিফিনকে নিয়ে আবার একটা লাইভ স্ট্রিম প্রচার করা শুরু করে। দেখা যায় গ্রিফিনকে এবার একটা পানির ট্যাঙ্কের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে এবং সেই ট্যাঙ্কের উপরে একটা সালফিউরিক অ্যাসিডের বাক্স রাখা হয়েছে।
অ্যাসিডের বাক্সটা এমনভাবে রাখা হয়েছিল যে লাইভে দর্শকের সংখ্যা বাড়ার সাথে সাথে সেই বাক্সে থাকা সালফিউরিক অ্যাসিড পানির সাথে মিশতে শুরু করবে। দর্শকের সংখ্যা যত বাড়বে অ্যাসিড সেই সাথে পাল্লা দিয়ে পানির সাথে মিশতে থাকবে। আর পানিতে বেশি পরিমাণে সালফিউরিক অ্যাসিড মিশে গেলে কি হয় সেটা হয়তো আপনাদের অনেকেরই জানা। পানিতে দ্রবীভূত সালফিউরিক অ্যাসিডের কারণে মানবদেহ গলতে শুরু করবে। তো লাইভে যখন দেখা গেল এক FBI অফিসারকে দেখাচ্ছে, তখন স্বাভাবিকভাবে দর্শকদের পরিমাণ হু হু করে বাড়তে শুরু করে সেই সাইডটাতে। আর মুহূর্তের মধ্যেই ট্রাফিকের সংখ্যা ভয়ঙ্কর আকারে বৃদ্ধি পায়। একই সাথে গ্রিফিংয়ের বডিটাও দ্রুত গলতে শুরু করে এবং সেই সাথে প্রচণ্ড কষ্ট পেতে থাকে গ্রিফিং। কিন্তু তার মুখ আটকে থাকায় গ্রিফিং চিৎকার করতেও পারছিল না। তার থেকে একটু দূরে বসে কিলার তার এই কষ্টটা দেখে মজা নিতে শুরু করেছিল। গ্রিফিংয়ের বডিটা যখন পুড়তে শুরু করে তখন সেটা থেকে দুর্গন্ধ বের হয়, ফলে সেই কিলারটা সেখান থেকে উঠে চলে যায়। কিন্তু সেই অবস্থাতেও গ্রিফিন একটা উপায় বের করে তার টিমের সাথে যোগাযোগ করার জন্য। সে এক্ষেত্রে মোর্স কোড ব্যবহার করতে শুরু করে। আপনারা জানেন মোর্স কোড হলো এমন এক ধরনের সংকেত যেটা সাধারণত চোখের পলক ফেলার মাধ্যমে অন্য কারো কাছে সংকেত আকারে পাঠানো হয়। অনেক সময় লাইটের আলোর মাধ্যমে এটা পাঠানো হয়। তো গ্রিফিং সেই মাধ্যমটা ব্যবহার করেই তার টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। আর এটা দেখে জেনিফার বুঝতে পারে যে গ্রিফিং তাদেরকে কিছু একটা বলতে চাইছে, ফলে সে একজনকে দিয়ে তার কোডগুলোকে ডিকোড করে। এরপর সেটা থেকে যে শব্দটা উদ্ধার করা হয় সেটাতে বলা হয় আওয়ার সুইসাইড। এই কথাটা বলার পরে গ্রিফিং তো মরেই গিয়েছিল, কিন্তু সে FBI-এর কাছে একটা গুরুত্বপূর্ণ লিঙ্ক দিয়ে গিয়েছিল। জেনিফার গ্রিফিংয়ের মোর্স কোড থেকে বুঝতে পেরেছিল গ্রিফিনের এই কথার পেছনে অবশ্যই কোনো একটা রহস্য লুকিয়ে আছে। এরপর জেনিফার গ্রিফিনের দেয়া একটা ভিডিও চালায়। এই ভিডিওটা দেওয়ার সময় গ্রিফিন তাকে বলেছিল একবার এটা দেখো, যেগুলো সে সেই ল্যাপটপ থেকে পেয়েছিল। ল্যাপটপ পরীক্ষা করে জেনিফার এবার একটা বিশেষ ভিডিও খুঁজে পায় যেটার উপরে লেখা ছিল রাশ আওয়ার সুইসাইড। এই রাশ আওয়ার ছিল একটা ব্রিজের নাম। তো এরপর জেনিফার সেই ভিডিওটা ওপেন করলে দেখতে পায় একজন লোক সেই ব্রিজের উপর থেকে সুইসাইড করার চেষ্টা করছে। কিন্তু ঠিক সেই সময় একজন পুলিশ অফিসার সেই লোকটাকে বাঁচানোর চেষ্টা করেও তাকে রক্ষা করতে পারে না। ভিডিওটা দেখে জেনিফারের এক সহকর্মী এরিক তাকে বলে, আমি কয়েকদিন আগে এই ব্রিজের কাছে গিয়েছিলাম। প্রথম লাইভে যে বিড়ালটাকে মেরে ফেলা হয়েছিল তার মালিক এই ব্রিজেই মারা গিয়েছিল। এরিকের এই কথাটা এবার জেনিফারের কাছে অনেকগুলো প্রশ্নের উত্তর এনে হাজির করে। সে এরপর পুরো ঘটনাটা নিয়ে রিসার্চ করতে শুরু করে এবং শেষ পর্যন্ত সে পুরো ব্যাপারটা একেবারে পানির মতো বুঝতে পারে। সব তথ্য গুছিয়ে নিয়ে জেনিফার এবার তার অফিসে চলে আসে এবং সে তার টিমমেটদের উদ্দেশ্যে বেশ কিছু তথ্য জানাতে শুরু করে। কয়েক মাস আগে পোর্টল্যান্ড ব্রিজে একজন বৃদ্ধ নিজেকে গুলি করে সুইসাইড করেছিল। সেই লোকটার নাম ছিল জেমস রাইলি। এই রাইলি ছিলেন একজন কলেজের প্রফেসর। তিনি মারা যাওয়ার কয়েকদিন আগেই তার স্ত্রীর মৃত্যু হয়, ফলে প্রফেসর খুবই শোকাহত ছিলেন। তাই তিনি সুইসাইড করেছিলেন সেই ব্রিজের উপরে গিয়ে। রাইলি যখন নিজেকে হত্যা করছিলেন তখন ঠিক সেই সময় একটি নিউজ চ্যানেলের হেলিকপ্টার সেই জায়গা দিয়ে উড়ে যাচ্ছিল এবং তারা এই পুরো ঘটনাটার চিত্র ধারণ করে। এরপর সেই হেলিকপ্টারের পাইলট সেই ফুটেজটা বিভিন্ন নিউজ চ্যানেলের কাছে বিক্রি করে দেয়। আর এই পাইলটটা ছিল সেই মিলার, মানে আমাদের প্রথম ভিকটিম। এরপর নিউজ চ্যানেলে রাইলির সেই ঘটনাটা দেখানো হয়, কিন্তু তখন তার পরিবার এই বিষয়টাতে আপত্তি জানায়। ফলে একটা নিউজ চ্যানেল বাদে অন্য সব নিউজ চ্যানেলের পক্ষ থেকে রাইলির পরিবারের কাছে ক্ষমা চাওয়া হয়। যে চ্যানেলটা তখনও দুঃখ প্রকাশ করেনি সেই চ্যানেলটার নাম ছিল নিউজ 12। কিন্তু কিছুদিন আগে থেকেই এই চ্যানেলের অবস্থা খুব একটা ভালো যাচ্ছিল না। কিন্তু যখন থেকে তারা এই ভিডিওটা প্রচার করা শুরু করেছিল তখন থেকেই তাদের টিআরপি বহু গুণে বেড়ে যায়। ফলে বিষয়টাকে নিয়ে আরও প্রতিবেদন তৈরি করতে শুরু করে এই চ্যানেল কর্তৃপক্ষ এবং এজন্য তারা একজন সাংবাদিককেও ভাড়া করে। আর সেই সাংবাদিকটা ছিল উইলিয়াম, যাকে আমরা দ্বিতীয় শিকার হতে দেখেছি। নিউজ 12 যখন এই ভিডিওটা প্রচার করছিল তখন কিলবার্ন নামে সেই ল্যাপটপটা যার ছিল সে 5টি আলাদা আলাদা ভিডিও একই সাথে প্রচার করে। ফলে সেই ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়। আর এর মধ্যে ছিল রাইলির সেই আত্মহত্যার ভিডিওটা। কিলবার্নের সেই ভিডিওগুলো প্রায় 50 লক্ষ মানুষ দেখে এবং সবাই এতে অনেক মজা পায়। এটুকু বলার পরে জেনিফার এবার কিছুটা থেমে যায়। তারপরে সে আবার বলতে শুরু করে, এই জেমস রাইলির একটা ছেলে ছিল এবং তার নাম ছিল ওয়েন।
সে ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সায়েন্সে বিশেষজ্ঞ ছিল। বাবার মৃত্যুর পর ওয়েনের মানসিক অবস্থা একেবারে বিপর্যস্ত হয়ে যায়, ফলে তাকে বাধ্য হয়ে একসময় মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। এখন থেকে 6 মাস আগে এই রাইলির ছেলে ওয়েন হাসপাতাল থেকে ছাড়া পায় এবং তারপরে সে সিদ্ধান্ত নেয় তার বাবার মৃত্যু নিয়ে যারা প্রচারণা চালিয়েছিল তাদের সে একে একে হত্যা করবে। সেই লক্ষ্যে ওয়েন প্রথমে সেই পাইলট মিলারকে খুন করে এবং তারপর সে একে একে অন্যদেরকেও হত্যা করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই লোকগুলোকে হত্যা করার লাইভ টেলিকাস্ট সে কেন করলো? উত্তরটা হয়তো আপনারা এতক্ষণে ধরতে পেরেছেন, কারণ তার বাবার সুইসাইডের ভিডিওটা যখন প্রচার হয় তখন লক্ষ লক্ষ মানুষ সেগুলো দেখে মজা নিয়েছিল। তাই ওয়েন চাইছিল এই লোকগুলোর মৃত্যুর ভিডিওটা লাইভ আকারে সে প্রচার করুক, আর তার বাবার মৃত্যুর মতো দর্শকরা এগুলো দেখে মজা নিক। তো পুরো বিষয়টা জানার পর FBI টিম ওয়েনের বাড়িতে চলে আসে, কিন্তু দেখা যায় সে আগেই সেখান থেকে চলে গিয়েছে। এরপর সব টিভি চ্যানেলে ওয়ান্টেড হিসেবে ওয়েনের নাম প্রচার করা শুরু হয়। সেদিন রাতে জেনিফার যখন কাজ ছেড়ে বাড়িতে ফিরছে তখন একটা ব্রিজের উপরে আসার পর হঠাৎ তার রিয়ার ভিউ মিররের দিকে চোখ পড়ে এবং এ সময় সে ভীষণ চমকে গিয়ে লক্ষ্য করে তার গাড়ির পেছনের সিটে বসে আছে ওয়েন। জেনিফার কিছু বুঝে ওঠার আগেই ওয়েন রেইলি তাকে ইলেকট্রিক শক দিয়ে বেহুশ করে ফেলে। এরপর সে তাকে তার সেই বিখ্যাত বেসমেন্টে নিয়ে আসে। জ্ঞান ফিরে আসার পর জেনিফার দেখতে পায় ঝুলন্ত অবস্থায় বাঁধা রয়েছে সে, এবং তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছে ওয়েন, এবং জেনিফারের মাথার ঠিক নিচেই ঘুরে চলেছে একটা ঘাস কাটার যন্ত্র। ওয়েন জেনিফারকে মারার জন্য এবার অনন্য একটা পদ্ধতি ব্যবহার করেছিল। তার এই পদ্ধতিটা ছিল এই লাইভ প্রচারের সাথে সাথে দর্শক সংখ্যা যত বাড়বে জেনিফারের বেঁধে রাখার দড়িটা ততই নিচের দিকে নামতে শুরু করবে। জেনিফারের মাথাটা এই ঘাস কাটার মেশিনের মধ্যে একেবারে পিষে যাবে, আর এভাবেই তার মৃত্যুটা নিশ্চিত করতে চাইছিল ওয়েন। তো দেখা যায় সব কিছু সেই আগের মতোই ঘটছে, কিন্তু এখানে একটা প্রশ্ন আসতে পারে, ওয়েন কেন এবার FBI অফিসারকে বেছে নিল? এই জেনিফারের তো কোনো তার বাবার মৃত্যুর সাথে কোনো কানেকশন ছিল না। তবে একটু চিন্তা করলেই বুঝতে পারবেন ওয়েনের এই কাজটা খুবই যুক্তিযুক্ত ছিল। জেনিফার যেহেতু FBI এর ক্রাইম ব্রাঞ্চ ইউনিটে কাজ করত, তাই সে চাইলে ওয়েনের বাবার এই মারা যাওয়ার ভিডিওটাকে প্রচার হওয়ার হাত থেকে বিরত রাখতে পারত। মূলত এই কারণেই ওয়েন তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। তো জেনিফারের এই অবস্থাটা FBI হেডকোয়ার্টার থেকেও দেখতে পাচ্ছিল তার সহকর্মীরা, কিন্তু তাদের মূলত কিছুই করার ছিল না, কারণ তারা জানতো না জেনিফারকে কোথায় আটকে রাখা হয়েছে। তবে FBI টিম বুঝতে না পারলেও জেনিফার বুঝতে পারছিল বেঁচে থাকতে হলে তাকে এখনই কিছু একটা করতে হবে। সে কারণে সে এবার ঝুলে থাকা দড়িটাতে দোল খাওয়াতে শুরু করে, এবং এক সময় দেখা যায় জেনিফার একটা পিলারকে ধরে ফেলতে সক্ষম হয়েছে। কিন্তু ওয়েন বিষয়টা খেয়াল করে তার দিকে যখন আসতে শুরু করে তখন জেনিফার তার হাতের কাছে থাকা একটা গ্যাস সিলিন্ডারের চাবি দেখতে পায়। তাই সে তার দিকে এগিয়ে আসা ওয়েনের দিকে গ্যাসটা এবার ছেড়ে দেয়, ফলে প্রচণ্ড গ্যাসের তোড়ে এবার অন্ধ হয়ে যায় ওয়েন। এদিকে জেনিফারও সেই সময়ে নিজেকে মুক্ত করে ফেলে, আর তারপর সে তার বন্দুকটা তুলে নেয়। অন্যদিকে সেই অবস্থাতে ওয়েন তার দিকে আসতে শুরু করে, আর তখন জেনিফার তাকে গুলি করে। একের পর এক বুলেটের আঘাতে মৃত্যু হয় ওয়েন রেইলির, আর এভাবেই শেষ হয় এই অসাধারণ মুভিটার। তো মুভি এক্সপ্লেইনটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন, আর ফিরছি খুব শীঘ্রই অন্য একটা মুভির গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।